সৌমেন স্যারের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল ছাত্র ও ছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর একটি ইন্টারনাল ইভলিউশন বিষয়ে বা অন্তর্বর্তীকালীন মূল্যায়নের বিষয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা দুটো অন্তর্বর্তীকালীন মূল্যায়ন বা ইন্টারনাল ইভলিউশন ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা বিষয় সমীক্ষা বা বিষয় সমীক্ষণ এর উপরে একটি ইন্টারনাল ইভলিউশন আলোচনা করব। তো এটার জন্য আমরা নবম শ্রেণীর তোমাদের বইয়ে যে একটি অধ্যায় রয়েছে 11.2, এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তো এর উপরে আমরা কিন্তু বিষয় সমীক্ষা বা বিষয় সমীক্ষণ একটা করব। তো আমরা প্রথমে যেরকম আমরা প্রত্যেক অন্তর্বর্তীকালীন মূল্যায়নের ক্ষেত্রে করে থাকি, যে আমরা একটা টপিক বা বিষয় সেটা নির্বাচন করে নেব। তো আমরা এখানে লিখে নেব যে নির্বাচিত পাঠ। আমরা যেহেতু নবম শ্রেণীরই একটি অধ্যায় বেছে নিচ্ছি, সেটা হচ্ছে আয়তলেখ এবং পরিসংখ্যান বহুভুজ অঙ্কন। সেই জন্য আমরা লিখছি যে আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তো এটা তোমাদের বইয়ে রয়েছে 11.2 অধ্যায়। তোমাদের বইয়ে এটা রয়েছে 11.2 অধ্যায়। তো আমি লিখেই দিচ্ছি 11 অধ্যায় হচ্ছে, কষে দেখি তোমাদের বই লেখা আছে 11.2 অধ্যায়। ঠিক আছে। তো আমরা এটাকে তিনটে স্টেপ বা তিনটে ধাপে আলোচনা করব। প্রথমে আমাদের হচ্ছে স্টেপ 1 অর্থাৎ ধাপ 1। ঠিক আছে। তো এই ধাপে আমরা কি আলোচনা করব না, এই ধাপে আমরা যে কাজটা করব, যে তোমাদের বইয়ে যে বিভিন্ন উদাহরণগুলো রয়েছে তার মধ্যে একটা উদাহরণ আমরা তুলে নেব। সেই উদাহরণটার উপরই আমরা একই উদাহরণে যেমন আয়তলেখ আঁকবো, সেমনি সাথে সাথে পরিসংখ্যা বহুভুজও আঁকবো। তো তার জন্য আমরা বইয়ের একটি উদাহরণ তুলে নিচ্ছি। যেমন ধরো তোমাদের বইয়ে কোশ্চেন নাম্বার 2 171 পাতায় দেখবে আছে, এখানে একটি উদাহরণ আছে, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো। তো আমি এখানে নিজের এতে লিখবো, সেই জন্য আমি বলেই লিখছি যে আমি স্কুলের 75 জন বন্ধুর উচ্চতা মেপে নিচের ছকে লিখলাম। বন্ধুর উচ্চতা মেপে নিচের ছকে লিখলাম। এটা তোমাদের বইয়ে ডাইরেক্ট দেয়া আছে, সেখান থেকে আমি এটা লিখে দিচ্ছি। তো এটা একটা গাণিতিক সমস্যা। দেখো এখানে লেখা আছে উচ্চতা, শ্রেণী আর বন্ধুদের সংখ্যা। দুটো আমাদের তালিকার মধ্যে দুটো জিনিস রয়েছে। তো আমি এরকম ভাবে আগে লিস্টটা এঁকে নিচ্ছি। আমাদের এখানে একেবারে বাম দিকে আমরা লিখব উচ্চতা নর্মালি সেমিতে মাপা হচ্ছে, সেই জন্য আমরা এখানে লিখছি উচ্চতা ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি সেমি। উচ্চতাটা কিসে পরিমাপ করা হচ্ছে? সেমিতে পরিমাপ করা হচ্ছে, সেই জন্য আমরা সেমি লিখে দিলাম। আর এখানে লিখব বন্ধুদের সংখ্যা, বন্ধুদের সংখ্যা। তো আমরা এইভাবে লিখে নিলাম যে বন্ধুদের সংখ্যা। তো আমরা এরপরে যে কাজটা করব, তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে দেখো তোমাদের এখানে উচ্চতাগুলো মোট শ্রেণী বা তালিকা দেওয়া আছে 1 2 3 4 5। তো আমরা এখানে লিখে নেব 1 2 3, এখানে হচ্ছে 4, এই দেখো 5টা হয়ে গেল। তো প্রথমে দেখো 136 থেকে 142 সেমি উচ্চতা আছে, তাহলে আমরা লিখছি 136 থেকে 142। এই উচ্চতা আছে কতজনের? না, এই উচ্চতা আছে 12 জনের। ঠিক আছে, 12 এখানে আমরা লিখলাম। নেক্সট আমাদের আছে 142 থেকে 148, 142 থেকে 148 সেমি পর্যন্ত উচ্চতা আছে 18 জনের। তো আমরা এখানে 18 লিখে নিলাম। নেক্সট 148 থেকে 154, 148 থেকে 154 সেমি উচ্চতা আছে,
এটা আছে 26 জনের, তো আমরা এখানে 26 লিখে নিলাম। তারপরে আছে 154 থেকে 160, 154 থেকে 160 সেমি উচ্চতা আছে, এখানে আমরা 14 লিখে নিলাম। আর 160 থেকে 166, 160 থেকে 166 সেমি উচ্চতা আছে, এটা আমরা 5 জন দেওয়া আছে, তো আমরা 5 জন লিখে নিলাম। তো এরপরে আমরা এই যে তালিকাটা পেলাম, অর্থাৎ এটা একটা, আমরা জানি যে এই জিনিসটা হচ্ছে একটা পরিসংখ্যান বিভাজন তালিকা। এই পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে আমরা আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ আঁকবো। তো সেটা আমরা লিখলাম যে এই পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে দুটো বিষয় আমরা করব। এক হচ্ছে আয়তলেখ, ইংরেজিতে যাকে বলা হয় হিস্টোগ্রাম, এবং পরিসংখ্যা বহুভুজ আঁকবো। তো এই হচ্ছে আমাদের স্টেপ 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর পদ্ধতি। তো এখান থেকে আমরা আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ আঁকবো। এরপরে আমরা স্টেপ 2 আলোচনা করব। এই পর্যায়ে আমরা ইতিমধ্যে যে উদাহরণটি স্টেপ 1-এ নিয়ে নিয়েছি, সেই উদাহরণটিরই আমরা এরপরে একটি আয়তলেখ এবং পরিসংখ্যান বহুভুজ আঁকব। তার জন্যে আমরা পরিসংখ্যান বিভাজন তালিকাটিকে নিম্নলিখিত উপায়ে একটা ছক বা টেবিল তৈরি করে নেব। তো আমরা এখানে লিখব শ্রেণী সীমানা। এখানে লিখছি আমরা শ্রেণী সীমানা। তো শ্রেণী সীমানা আমরা যেগুলো আমাদের রয়েছে সেগুলোই লিখব। তারপরে আমরা লিখব মধ্যমান। প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে আমরা মধ্যমান বের করে নেব, কারণ কি আমাদের যে পরিসংখ্যা বহুভুজ আঁকবো তার জন্য আমাদের কিন্তু মধ্যমান প্রয়োজন। তো আমরা এখানে মধ্যমান বার করে নেব। আর এই বন্ধুদের সংখ্যা যেটা দেয়া আছে ওটা আমরা লিখে নেব পরিসংখ্যা। তো এরপরে আমাদের যেরকম ছিল সেগুলো কি আমরা একটা টেবিল আকারে লিখে নেব। আমাদের মোট তথ্য দেয়া ছিল 1 2 3 4 5। তো আমরা এখানে 5টা সারি বা রো এখানে তৈরি করে নেব। তো আমরা এখানে 3টে করলাম, এই 4 আর এই 1 হচ্ছে 5, অর্থাৎ 5টা সারি আমরা এখানে তৈরি করলাম। শ্রেণী সীমানা আমাদের ছিল প্রথমে বই থেকে, বা তোমরা যে স্টেপ 1-এ আমরা দেখিয়েছি সেই উদাহরণই দেখবে। প্রথম যেটা ছিল 136 থেকে 142। তো এটা দ্বিতীয় শ্রেণীটা ছিল, দেখো 142 থেকে 148। তৃতীয়টা ছিল 148 থেকে 154। আর চতুর্থটা ছিল 154 থেকে 160। শেষ পঞ্চমটা ছিল 160। আর পঞ্চমটা ছিল আমাদের এখানে 160 থেকে 166। তো এগুলো এক একটা নিরবিচ্ছিন্ন শ্রেণী সীমানা, অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা, বা দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা তৃতীয় শ্রেণীর নিম্নসীমা, এগুলো দেখো সেম সংখ্যা আছে, সুতরাং এটা একটা নিরবিচ্ছিন্ন শ্রেণী সীমানা। অর্থাৎ এই শ্রেণীর সঙ্গে এই শ্রেণীর যোগাযোগ রয়েছে, কারণ এই শ্রেণীর উচ্চসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা দেখো একই, এইভাবে পরপর একই রয়েছে। তো আমরা যদি মধ্যমান বার করি তাহলে দেখো 136 আর 142। তো এইগুলোকে আমরা যদি যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এদের মধ্যমান পেয়ে যাব। তো আমরা যদি এটাকে মধ্যমান বার করি, এটা এবং এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে যে এদের মধ্যমান হচ্ছে মধ্যমান হবে 136 আর 142। তো আমরা এখানে পাশে যোগ করে নিচ্ছি 136 আর 142। তো আমাদের এখানে হচ্ছে 6 আর 2 হচ্ছে 8, আর 4 আর 3 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 278। 278-এর আমরা যদি অর্ধেক করি, অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা জানি যে এটা আসবে আমাদের 1
139, 139, 139 দুগুণে 258। তাহলে আমাদের এই যে শ্রেণীটা এর মধ্যমান হলো কত? 139। তো 139 একইভাবে এইটা দেখো, এর মধ্যমান মানে এই দুটো যোগ করে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এর মধ্যমান আসবে 145। ঠিক আছে, এইভাবে আসবে। এবার তোমরা একটা এভাবে পদ্ধতি অনুযায়ী এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেও করতে পারো, বা এটা থেকে এর দূরত্ব দেখে নাও। দেখো 139 আর 6 হচ্ছে 145, তাই তো? তাহলে এইগুলোকে 6 6 করে বাড়িয়ে গেলেও হবে, বা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, বা এখানেও এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে করলেও হবে। তো 139 আর 6 হচ্ছে 145। তো আমরা এরপরে তাহলে 145 আর এখানে 6 বাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে 145 আর 6 151। অর্থাৎ এই শ্রেণীটার মধ্যমান হবে 151। 148 আর 154 যোগ করে 2 দিয়ে ভাগ করে তোমরা দেখবে 151 হবে। যাই হোক, তো এইভাবেই আমি এরপরে এটাকেও 6 বাড়িয়ে দেবো, 151 আর 6 হচ্ছে 157। তোমরা এইভাবেও করে দেখবে যে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 157 আসবে। তো একইভাবে আমরা 160 আর 166 মধ্যমান যদি বার করি তাহলে আমরা এর সাথে 6 যোগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 163। তো আমরা মধ্যমানগুলো পেয়ে গেলাম। আর এই পরিসংখ্যা আমাদের দেয়াই আছে। প্রথম শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে দেখো 12, তোমরা স্টেপ 1-এ দেখে নেবে। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে 18, তৃতীয় শ্রেণীর হচ্ছে 26, তারপরে হচ্ছে 14, আর তারপরে হচ্ছে 05। এইভাবে আমরা কিন্তু পরিসংখ্যাগুলো পরপর লিখে নেব, 12, 18, 26, 14, 5। এরপরে আমরা চলে যাব গ্রাফ পেপারে। অর্থাৎ আমাদের কিন্তু এই কাজটি চলছে স্টেপ 2। মনে রাখবে এটা হচ্ছে স্টেপ 2 এর কাজ চলছে। স্টেপ 1-এ আমরা কিন্তু উদাহরণটা লিখে নিয়েছিলাম, তো স্টেপ 2-তে আমরা এই উদাহরণটাই সমাধান করছি। তার জন্যে আমরা কিন্তু স্টেপ 2-তে এই পরিসংখ্যান বিভাজনটাকে এইভাবে লিখে নিয়েছি, যাতে করে আমরা এই জায়গা থেকেই তথ্যগুলো নিয়ে আয়তলেখ এবং পরিসংখ্যান বহুভুজ একই সাথে একটাই গ্রাফ পেপারের উপর আঁকতে পারি। তো এখন আমরা এটার জন্যে মানে এই আঁকার জন্যে আমরা কিন্তু গ্রাফ পেপার ব্যবহার করব। তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে গ্রাফ পেপার রয়েছে, তোমরা গ্রাফ পেপার লুজ একটা নিয়ে নিতে পারো, বা তোমাদের কাছে যে গ্রাফ খাতা রয়েছে সেখান থেকে একটা গ্রাফ পেপার তোমরা কেটে নিতে পারো। আমাদের কিন্তু একটাই গ্রাফ পেপার লাগবে, এবং এই একটা গ্রাফ পেপারই আমরা কিন্তু এই পরিসংখ্যান বহুভুজ এবং আয়তলেখ এঁকে এই গ্রাফ পেপারটিকে কেটে নিয়ে খাতার A4-এর বাঁ দিকে মেরে দেবো, যেখানে আমাদের এই হিসেবটা থাকবে, ডান দিকে থাকবে, আর বাঁ দিকে আমরা কিন্তু এটা আটকে দেবো আঠার সাহায্যে। তো এখন আমরা কিভাবে এই আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ আঁকবো দেখে নাও। তোমাদের কাছে যে গ্রাফ খাতাটা আছে সেই গ্রাফ খাতার একেবারে নিচের দিকের এই যে কোনো একটা কোণা তোমরা নির্বাচন করে নেবে। আমি এখানে নির্বাচন করে নিলাম। এইবার স্কেলের সাহায্যে আমরা দুপাশে দুটো সমকোণী অক্ষ এঁকে নেব। তো এর জন্যে আমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার করব। তো আমি এখানে নিচের দিকে, এখানে আমরা শুধুমাত্র ধনাত্মক অক্ষের দিকটাই আঁকবো, ঋণাত্মক অক্ষের আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে একেবারে OX, অর্থাৎ ও, এই যে ও নাম দিলাম, আর এখানে আমরা এক্স নাম দিলাম, অর্থাৎ আমাদের প্রথম পাদের যে জায়গাটা সেই OX অক্ষ আমরা কিন্তু এখানে এঁকে নিলাম। আর এখান থেকে আমরা আরেকটা লম্বালম্বী যে অক্ষ আমাদের আঁকি সেইটা আমরা এঁকে নেবো, এটা হচ্ছে OY নাম দিয়ে দেবো। তো আমরা একেবারে গ্রাফ পাতার একদম শেষ পর্যন্ত এটাকে এঁকে নেবো। তো আমরা এখানে এটাকে নাম দিয়ে দিলাম OY। ঠিক আছে, অর্থাৎ এই যে অক্ষটা আমরা এখানে আঁকলাম তোমরা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমরা যে নর্মাল গ্রাফ করি তার প্রথম পাদটা, অর্থাৎ OX এদিকে রয়েছে আর এদিকে রয়েছে OY। এই OX OY অর্থাৎ প্রথম পাদের মধ্যেই কিন্তু আমরা আয়তলেখ এবং পরিসংখ্যান বহুভুজ আঁকব। তো আমাদের যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলো আমরা যদি লক্ষ্য করি, তো আমাদের শ্রেণীগুলো শুরু হচ্ছে 136 থেকে 142। এখন 136 থেকে 142 যে শুরু হচ্ছে, তো 136 যদি আমি এই আমাদের যে শূন্য যে আছে এখান থেকে যদি 136 আমরা গুণে বসাতে যাই, তাহলে কি হবে যে আমার যে এখানে যে জায়গাটা রয়েছে তার মধ্যে 136 আসবে না, 136 এর পরে পার হয়ে যাবে, মানে এদিক থেকে আরও বেশি দূরে চলে যেতে হবে। আর ওই জায়গাটা তো আমাদের কোনো কাজেও লাগবে না, কারণ ওখানে আমরা কোনো বিন্দু বা পয়েন্ট বসাতে পারবো না। সেই জন্যে আমরা যে কাজটা করব, আমরা এই প্রথম যে 5 ঘর বা 2 ঘর 3 ঘর যা আছে এই জায়গাটাকে আমরা শর্টেজভাবে এইভাবে এঁকে নেব।
অর্থাৎ ধরে নেবো যে এই জায়গাটা যেহেতু আমাদের ব্যবহার লাগছে না, এই প্রথম যে জায়গাটা আমাদের এখানে পড়ছে এটাকে আমরা 136 লিখে নেবো। কত লিখে নেবো? 136। অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব 136, অল্প জায়গার মধ্যে 136 ধরা হয়েছে বলে এটাকে আমরা এরকম রোধের মতো চিহ্ন একটা দিয়ে দিয়েছি, যাতে করে বোঝা যায় যে এই জায়গার মধ্যে 136 আছে। এটাকে এরকমভাবে আমরা লিখলাম। এর কারণ এই হলো যে এই জায়গাটা আমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে 136-এর আগে পর্যন্ত কোনো পয়েন্ট বসাতে হবে না বা বিন্দু বসাতে হবে না। এরপর কিন্তু আমরা গুণে বসাবো। তো 136-এর পর নেক্সট আমাদের রয়েছে 142। তো 136 আর 6 42, তাহলে আমরা এরপর দেখো 136, এইটা তোমরা সবাই জানো যে 5 ঘর হয়, তাহলে আমরা এইখানে দিয়ে দেবো হচ্ছে 142। তাহলে 136, 37, 38, 39, 40, 41, 42, তাহলে এই জায়গাটা আমাদের হচ্ছে 142। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি 142-এর পর আরও 6 ঘরে 148 আছে, কারণ 142 আর 6 হচ্ছে 148। তাহলে আমরা এখান থেকে আরও 6 ঘর গুনে নেবো, 1 2 3 4 5 6, তাহলে এই পয়েন্টটা আমাদের হবে 148। ঠিক আছে, এরপরে আমরা আরও 6 ঘর নেব, 1 2 3 4 5 6, তাহলে 148 আর 6 হচ্ছে আমাদের এখানে পয়েন্টটা দেখো 54। 148 আর 6 154, তাহলে আমরা এই জায়গাটা লিখে নেবো 154, 154 পয়েন্ট। তারপরে 154 আর 6 যদি আমরা আরও 6 ঘর নিই, 1 2 3 4 5 6, তাহলে এই জায়গাটা আমাদের হয়ে যাবে 160। 154 আর 6 60, আর আমাদের আরও যদি 6 ঘর নিই, তাহলে 160 আর 6 1 2 3 4 5 6, তাই তো? তাহলে আমাদের এই জায়গাটা হয়ে যাবে 166। এই 166 অবধি আমাদের পয়েন্ট আছে, তো আমরা এই জায়গাটা 166 করে নেব। ঠিক আছে, তো এখন যে বিষয়টি উঠে আসছে যে পরিসংখ্যান বহুভুজ আঁকতে গেলে আমরা যে কাজটা করব, যে এর পরেও কিন্তু আমরা একটা বিন্দু স্থানাঙ্ক তৈরি করে নেব। কারণ পরিসংখ্যান বহুভুজের ক্ষেত্রে সবসময় আগে পরে আর একটা করে বিন্দু স্থানাঙ্ক তৈরি করে নিতে হয়। তো আমাদের এখানে আমরা এই যে টেবিল রয়েছে এই লেভেলে আমরা কিন্তু আরেকটা তৈরি করে নেব, যার পরিসংখ্যা কিন্তু 0 হবে। তো আমরা 166 থেকে শুরু করব, তাহলে 166 আর 6 কত লিখব? 172। তো 172 এটা তৈরি করে নিতে হবে, নাহলে পরিসংখ্যান বহুভুজটা কমপ্লিট করতে পারবো না। এটা শুধুমাত্র পরিসংখ্যান বহুভুজ আঁকার ক্ষেত্রেই লাগবে। তো এটা আমাদের এক্সট্রা একটা শ্রেণী, যেমন আমরা শেষে করলাম আমরা আগেও একটা তৈরি করে নেব। তো 166 থেকে 6 ঘর নিলে 172। তো এর পরিসংখ্যা মধ্যমান কত হবে না, আমরা এর সঙ্গে 6, আমরা যদি এর সঙ্গে 6 বাড়িয়ে নিই, তাহলে আমাদের হচ্ছে 163 আর 6 169 হচ্ছে এর মধ্যমান। ঠিক আছে, আর এই দিকে এর পরিসংখ্যা কিন্তু হবে 0। ঠিক আছে, তো সেরকমই আমাদের এর আগে আর একটা করে নিতে হবে, যেহেতু জায়গা অল্প তবু আমি দেখিয়ে দিচ্ছি যে এর পরিসংখ্যা কিন্তু 0 হবে। আর এই 136 এর লাস্ট ঘর হবে, তাহলে তার আগে কত হবে না, এটা শুরু হবে 136 যদি লাস্ট ঘর হয়, তাহলে তার থেকে আরও 6 বাদ যাবে, তার মানে 130। 130 আর 6 36, মানে 130 থেকে আমরা কিন্তু আরেকটা শ্রেণী আগে তৈরি করে নেব। দেখে নাও 130 থেকে 136, এর মধ্যমান তাহলে কত হবে? এর মধ্যমান আমরা যদি 139 থেকে 6 বাদ দিই, তার মানে 133 হবে। দেখো 133 আর 6 39, বা তোমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, এখানেও তাই, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু এটাই হবে। তো এর পরিসংখ্যাও 0। এটাও কিন্তু আমাদের কাজে লাগবে শুধুমাত্র আমরা যখন পরিসংখ্যা বহুভুজ আঁকবো। অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ আঁকার ক্ষেত্রে তোমাকে যে শ্রেণী সীমানাগুলো দেবে সেই রেঞ্জেই আগে একটা শ্রেণী এবং পরে একটা শ্রেণী তৈরি করে নিতে হবে। আমরা সেরকমই করেছি, দেখো শেষে একটা শ্রেণী তৈরি করে নিয়েছি এই রেঞ্জেই, আবার আগেও একটা করে নিয়েছি, যাদের পরিসংখ্যাগুলো কিন্তু উভয় ক্ষেত্রেই 0 হবে। এখন আমার এই টেবিলে তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু তাহলে 130। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এটা তো আমাদের আঁকা একটু গন্ডগোল হলো, অসুবিধে নেই। তাহলে আমরা যদি এটাকে 0 দেখাই, তাহলে আমার 130টা এখানে বসানো প্রয়োজন। তাহলে আমি একটা কাজ করি, তাহলে এইগুলোকে আমরা এক ঘর করে এগিয়ে দিতে পারি। ঠিক আছে, এক ঘর করে এগিয়ে দিলেই আমাদের কিন্তু সুবিধে হয়। তো আমি সেটা করছি না, আমি ধরে নিচ্ছি যে এইটাই হচ্ছে 130, আমি এই দিকে আরও এক ঘর এগিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমি একটা কাজ করি, এই দিকটাকে আমি 130 ধরে নিচ্ছি,
এখানটাকে আমি 130 ধরে নিলাম, 130 এই জায়গাটা, ঠিক আছে। এটাকে আমি সমানই করে দিলাম, আমার অসুবিধে নেই। নিয়ে আমার যে অক্ষটা এখানে ছিল সেই অক্ষটাকে আমি আরও 5 ঘর বা 6 ঘর এগিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা মিটে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে 6 ঘর এগিয়ে দিলাম 130, তাহলে এই জায়গাতে আমরা অক্ষটা তৈরি করে দিলাম। তাহলে এইখানে আমাদের হচ্ছে 130, ঠিক আছে, 130। আর এখান থেকে আমরা এই জায়গায় নিয়ে নিলাম, তাহলে আমাদের এক্সট্রা যে ঘরটা হলো সেটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেল এখানে। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে। অর্থাৎ আমাদের অক্ষটা ওই দিকে কিন্তু 130টাকে আনার জন্য একটু সরিয়ে দিলাম আমরা, অর্থাৎ আমাদের এখন এইরকম হয়ে গেল ব্যাপারটা। 130টা আমাদের প্রয়োজন হলো বলে 130টা অ্যাকচুয়ালি এইখানে হয়, এই যে 130 দেখতে পাচ্ছ। তাহলে এবার এর এই দিকে আমি টেনে নিচ্ছি, এই জায়গাটা আমরা এরকম জিগজ্যাগ দিয়ে দেবো, যাতে করে এইটা যদি ও হয় তো এইখান থেকে এইখান অবধি হচ্ছে 130, যেটা কিন্তু 4 ঘরে পড়ছে, এই যে 4 ঘরে পড়ছে। তারপর আবার নেক্সট 6 ঘরে 130 আছে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা যেটা করব, যে আমরা এই যে আমাদের আয়তলেখ আঁকার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা পরিসংখ্যাগুলোকে বসিয়ে একটা করে আয়তক্ষেত্র এঁকে দেব। তো আমাদের প্রথম যেটা রয়েছে আয়তলেখ আঁকার ক্ষেত্রে, শুরু হবে কিন্তু আয়তলেখ আঁকার ক্ষেত্রে 136 থেকে, কারণ এটা লাগবে শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে। তো 136 থেকে 142, তার মানে আমার যে টেবিলটা পড়ছে এইখান থেকে পড়ছে এই যে 136 থেকে 142। তো এইটার মধ্যে দেখো তোমাদের পরিসংখ্যা কত আছে না, 12 আছে, 12। তো আমরা এদিকে যদি এগুলো এক এক করেই ধরি, তাহলে আমার এখানে অব্দিও দেখো 136 থেকে এখানে অব্দি 5, 10, আর এটা কত হচ্ছে 12 এইখানটা। তাহলে এইটাকে এবার আমরা এরকম আয়তক্ষেত্রের মতো করে দেবো, অর্থাৎ 136 থেকে 142 পর্যন্ত তোমার যে আয়তলেখটা আঁকা যাচ্ছে আয়তক্ষেত্রটা, সেই আয়তক্ষেত্রটার উচ্চতা কত হচ্ছে দেখো 12 হচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো স্কেল দিয়ে আঁকবে, আমি তারার জন্যে বা খুব দ্রুত আঁকার জন্য হাতে করে আঁকছি, তোমরা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে আঁকবে। তারপরে তোমরা দেখো টেবিলে 142 থেকে 148, এটা আছে 18। তো আমরা 100 এরপরে দেখো এইখানে যদি 12 হয় তাহলে এইটা 15, 16, 17, 18, কারণ এইটা হচ্ছে। তো নেক্সট আমাদের এইখান থেকে পুরো আমরা তুলে নেব, তুলে নিয়ে এইটাকে পুরো 18 অবধি নিয়ে যাব। তাহলে তোমরা দেখবে যে এই যে রেঞ্জটা বলা হলো 142 থেকে 148, তাহলে এর মধ্যে আমরা যে আয়তক্ষেত্রটা আঁকলাম তার হাইট কিন্তু 18 হলো, কারণ আমাদের এটা 18 আছে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা পাচ্ছি 142 থেকে 148 হয়ে গেল, 148 থেকে 154, 26 আছে। তাহলে 148 থেকে 154, 26, দেখো এইখান অবধি আমাদের হচ্ছে 20, এইখান অবধি হয় 25, তাই তো, আর এইখানে 25, 26 এইখানটা। তো এইটা আমাদের ধরে এইখান থেকে আমরা কিন্তু জাস্ট এই যে 154 যে লাইন আছে এখান থেকে পুরো 26 অবধি তুলে দেবো। 26 আমাদের আগে ইন্ডিকেশান দেওয়া আছে, তো আমরা এই যে 26 অবধি তুলে দিলাম। এগুলো তোমরা কিন্তু পেন্সিল এবং স্কেল দিয়ে করবে। আচ্ছা, এরপরে নেক্সট রেঞ্জ আমরা দেখছি যে আমাদের রয়েছে 148 হয়ে গেছে, 154 থেকে 160, 14 আছে। তাহলে আমরা নেক্সট 154 থেকে 160 আমাদের যে রেঞ্জ রয়েছে 14, তার মানে আমাদের দেখো 5, 10 আর এখানে 15 হয়, তো এইটা আগে পর্যন্ত চলে যাবে। তা আমরা এখানে 14 অবধি এটা টেনে দিলাম, 154 থেকে 160। আর নেক্সট লাস্টটা আছে দেখো 160 থেকে 166, এটা 5 আছে, তাহলে আমরা এখানে কিন্তু 5 করে নেব। তাহলে আমাদের এটা এই লেভেল পর্যন্ত যাবে, গিয়ে 5-এ গিয়ে আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আয়তলেখ। আয়তলেখ আঁকার জন্য আমরা কিন্তু এক্সট্রা কোনো শ্রেণী আমরা ব্যবহার করিনি, যা শ্রেণী আমাদের দিয়েছিল শ্রেণী সীমানা তার মধ্যেই কিন্তু আমরা পরিসংখ্যাগুলোকে ধরে এরকমভাবে আয়তলেখ এঁকে দিয়েছি। এরপরে আমরা যে কাজটা করব, তো আমরা পরিসংখ্যা বহুভুজ যেহেতু এর উপরে আঁকবো, সেই জন্য এক্সট্রা শ্রেণী আমাদের যেটা তৈরি করা আছে 130 থেকে 136, আর এদিকে আমরা 166 থেকে 100 আমাদের করে নিতে হবে। এখানে করা আছে 72, তারপর 6 ঘর আমরা নিয়ে নেবো, এই যে 1, 2, 3, 4, 5, 6, এইখানে অবধি নিয়ে নিলাম আমরা। নিয়ে আমাদের কিন্তু এটা হয়ে গেল 100, কত হয়ে গেল 172, এই যে
1 2 3 4 5 6, তো 172 হয়ে গেল। এক্সট্রা শ্রেণীগুলো আমরা নিয়ে নিলাম। তো এরপরে আমরা যেটা করব, মিড পয়েন্টগুলোতে, অর্থাৎ এই যে মধ্যবিন্দুগুলো আমরা নির্ণয় করে রেখেছি, যেমন এক্সট্রাগুলোতে আছে 133, শেষেরটাতে আছে 169, বা এই আদার্স যেগুলোতে আছে সেগুলোতে এই পরিসংখ্যাগুলো বসিয়ে দেবো। দেখো 133-এ আমার পরিসংখ্যা কত দেখাচ্ছে? 0। এগুলো জিরোই হবে আগে পরেরগুলো। তো 133 হবে 130 আর 136-এর মাঝখানে। তো 130 আমার এখানটা একটু জড়ামড়ি আছে বলে আমি গুণে দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে আমার 130, তাহলে এরপর থেকে 3 ঘর, 1 2 3, এইটা হচ্ছে আমাদের 130। এই যে 130, এই 130-এ আমাদের পরিসংখ্যা কত আছে? 0। তার মানে এটা এই গ্রাউন্ড লাইনেই বসবে পয়েন্ট, ঠিক আছে? এই যে আমি এখানে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমাদের 139, দেখো মধ্যমান হচ্ছে 139, তাতে 12 আছে। তার মানে 139 কোথায় হবে? 36 যদি এটা হয়, 37 38 39, মানে ঠিক এর 3 ঘরে, যদি এইভাবে ভাবি 1 2 3, তো এইখানে আমি একটা পয়েন্ট দিলাম এবং এটা 12 আছে বলে 12। তারপরে দেখো নেক্সট, এই যে শ্রেণী, এর মধ্যমান হচ্ছে 145, তাতে 18 আছে। তো 145 মানে কোনটা হবে? 142 তো এইটা আছে, তাহলে 143 44 45, তাহলে এইভাবে উঠতেও পারি বা এইখান থেকেও গুনে নিতে পারি। 1 2 3, কারণ এটা 142-এর ঘর, 142 এই কোনটা, তাহলে 43 44 45, তো এইখানে এটা এই রেঞ্জে 18ই বলছে, তো আমি এইখানে দিয়ে দেবো। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে আয়তক্ষেত্রগুলো আছে এদের ঠিক মাঝখানটা, এটা তো ছঘরের মাঝখানের পয়েন্টে তোমরা বিন্দুগুলো নিয়ে নেবে, নিলেই দেখবে এইগুলো বসে যাবে। অর্থাৎ 151-তে 26, 157-তে 14, এইভাবে বসে যাবে। তো আমি ওগুলো আর দেখাচ্ছি না, আমি এই মিড পয়েন্টে বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি। যেমন ধরো এর 1 2 3, এটাই এর মিড পয়েন্ট, এখানে বসিয়ে দিলাম। একইভাবে এর মিড পয়েন্টে বসিয়ে দিলাম, এইভাবে এর মিড পয়েন্টে বসিয়ে দিলাম। এই যে 1 2 3, এবং দেখো এই এক্সট্রা শ্রেণী লাস্ট যেটা আমরা তৈরি করেছিলাম 169-এর 0, সেটাও কিন্তু আমরা এখানে এই যে 166, এতে কিন্তু আয়তলেখটা নেই, তাহলে 67 68 69, অর্থাৎ এরও সেই মিড পয়েন্টে এটা বসে গেল। এইবার আমরা স্কেল দিয়ে এগুলোকে জুড়বো। তো আমি এখানে হাতে করে জুড়ছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে জুড়বে, চাইলে এই স্কেল ব্যবহার করবে, এইটার থেকে এইটাকে এরকমভাবে জুড়ে নেবে, ঠিক আছে? তো এইভাবে স্কেল দিয়ে আমরা জুড়ে নিলাম। এইভাবে আবার এটাকে স্কেল দিয়ে জুড়বো, আবার এইটাকে স্কেলে পরপর জুড়তে হবে, মানে একটা ঘরের পরের ঘরটার সাথে জুড়তে হবে, তারপরে বাদ দিয়ে জোড়া যাবে না। আমি যেমন জুড়ছি পরপর আমরা কিন্তু এই মিড পয়েন্টগুলোকে জুড়ে দেবো। এই যে জুড়ে দিলাম, নেক্সট আবার এখানে জুড়ে দিলাম, আবার এটা জুড়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের অ্যাকচুয়ালি পরিসংখ্যাগুলো দেওয়া ছিল এইখান থেকে শুরু, অর্থাৎ তোমাদের দেওয়া ছিল দেখো 12 18, এই যে 12 18 26 14 5, এইটা দেওয়া ছিল। এবার যদি আমরা এইগুলোকে ধরেই আঁকতাম তাহলে কিন্তু এই বহুভুজটা কমপ্লিট হতো না। এটা কিন্তু একটা বহুভুজ, এটা একটা বড় বাহু, এটা আর একটা বাহু, তাহলে এটা যদি বড় বাহু ধরি, এটা 1 নাম্বার, এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, অর্থাৎ বহুভুজটা কমপ্লিট করবার জন্যই কিন্তু আমাদের এই যে শ্রেণীসীমাগুলো দিয়েছিল ওই রেঞ্জে আগে আর পরে দুটো শ্রেণীসীমা তৈরি করে নিতে হবে, নাহলে বহুভুজটা কমপ্লিট হবে না। তো এই হয়ে গেল আমাদের আয়তলে। এর নিচে আছে দেখো এইদিকে ও এক্স অক্ষ আর এদিকে আছে ও ওয়াই অক্ষ। তো আমরা এইভাবে কিন্তু আয়তলেখটা এঁকে নেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বইয়েতে উদাহরণ এরকম করা আছে, অসুবিধা হলে দেখে নেবে। তো এটাই ছিল আমাদের স্টেপ 2, অর্থাৎ স্টেপ 2-তে আমরা এরকম টেবিলটা তৈরি করব, করে আমরা কিন্তু আয়তলেখটা এঁকে নেব। এরপরে আমরা স্টেপ 3-তে যে কাজটি করলাম সেটাই সংক্ষেপে লিখে দেব, মানে তার জন্য একটা স্টেপ 3-তে যেভাবে আমরা লিখি সেই প্রসেসগুলো লিখব। অর্থাৎ স্টেপ 3-তে আমি এখানে মুখে বলে দিচ্ছি, স্টেপ 3-তে আমরা কি লিখব না, বিষয় সমীক্ষার মাধ্যমে, আমি এটা বলে দিচ্ছি তোমরা লিখে নেবে, বিষয় সমীক্ষার মাধ্যমে আমরা আমাদের বইতে আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ যে বিষয়গুলি রয়েছে সেগুলি আলোচনা করলাম, এবং এই বিষয় সমীক্ষার মাধ্যমেই আমরা বইয়ের অন্যান্য বিষয়গুলি আলোচনা করতে আগ্রহী হলাম। তো এইভাবে তোমরা আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ যেটা রয়েছে এর ওপরে তোমরা কিন্তু বিষয় সমীক্ষা, যে আমি ইন্টারনাল ইভ্যালুয়েশনের কাজটা দিলাম, বাড়িতে তৈরি করবে
এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা চাইলে আমি যে উদাহরণটা দিয়েছি এটার বাইরেও বই থেকে অন্য উদাহরণ নিয়েও করতে পারো। যাই লেখো না কেন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3-তে লিখবে। স্টেপ 1-এ আমি যেমন দেখিয়েছি উদাহরণটা ধরে নেবে। স্টেপ 2-তে নিজের মতো করে একটা টেবিল তৈরি করে তার জন্য আয়তলেখ এবং পরিসংখ্যান বহুভুজ আঁকবে। আর স্টেপ 3-তে তোমরা একটা ছোট্ট নোট যেরকম আমি দেখিয়ে দিলাম বা বলে দিলাম সেইভাবে লিখে নেবে। তো যে গ্রাফটায় তোমরা আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ আঁকবে সেটা এই টেবিলটা যেদিকে থাকবে তার বাঁ দিকে যে পেজটা আসবে আঠা দিয়ে আটকে দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবেই তোমরা কিন্তু পরিসংখ্যান বহুভুজ এবং আয়তলেখের বিষয় সমীক্ষার উপরে যে ইন্টারনাল কাজটা দেওয়া হলো বাড়িতে তৈরি করে নেবে।